যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ নাম্বার 27 ও বা 27A নিয়ে আলোচনা করব। অর্থাৎ 27 আদেশের পর 27 ক হিসেবে আরেকটি আদেশ রয়েছে সেটি। এই আদেশটির শিরোনাম হচ্ছে suits involving any substantial questions as to the interpretation of constitutional law, অর্থাৎ শাসনতান্ত্রিক আইনের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন সম্বলিত আদেশ বা প্রশ্ন সম্বলিত ব্যাখ্যা। অর্থাৎ শাসনতান্ত্রিক যে আইন রয়েছে, শাসনতান্ত্রিক আইন বলতে আমরা কি বুঝি? দেশ পরিচালনার ক্ষেত্রে বা দেশের শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে সকল বিদ্যমান আইন রয়েছে, স্ট্যাটিউটরি ল যেগুলো আছে, এই ধরনের কোনো আইনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন জড়িত থাকে কোনো মামলায়, তখন সেই মামলার কার্যক্রম কীরকম হবে বা কিভাবে নিষ্পত্তি হবে, এই সম্পর্কিত বিধান নির্দেশ করছে এই আদেশটি। আদেশটি খুব ছোট একটি আদেশ, মাত্র 4টি বিধি রয়েছে আমরা দেখব। প্রথমেই বিধি 1-এ বলা আছে যে অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিতে হবে। অর্থাৎ কোনো দেওয়ানি মামলায় কোনো একটা পর্যায়ে গিয়ে যদি দেখা যায় যে শাসনতান্ত্রিক আইনের কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ব্যাখ্যার বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, মানে আইনের ব্যাখ্যাটা নিয়েই প্রশ্নের উদয় হয়েছে যে আইনটা ব্যাখ্যাটা কি এরকম হবে না ওরকম হবে। এখন এই ব্যাখ্যাটা যে প্রশ্ন উত্থাপিত হয়েছে আইনের ব্যাখ্যা নিয়ে, এইটার নিষ্পত্তি করার ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলকে নোটিশ না দিয়ে আদালত এই শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত যে প্রশ্ন সেটার সমাধান করতে পারবেন না বা করবেন না। অর্থাৎ এই প্রশ্নের সমাধান করার পূর্বে অবশ্যই অ্যাটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করতে হবে। এই কথাটি বলা আছে এই 27 ক বা 27A আদেশের 1 নং বিধিতে। 2 নং বিধিতে বলছে যে অ্যাটর্নি জেনারেল নোটিশ প্রাপ্ত হওয়ার পর কিংবা অন্য কোনোভাবে যদি আবেদন করে আদালতের নিকট যে যেহেতু এখানে শাসনতান্ত্রিক আইন এর ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্ন উত্থাপিত হয়েছে, এই ক্ষেত্রে এখানে সরকারের স্বার্থ রয়েছে বা সরকারকে পক্ষভুক্ত করা প্রয়োজন, এই ধরনের কোনো আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলার যে কোনো পর্যায়ে সরকারকে পক্ষভুক্ত করার নির্দেশ দিতে পারেন। তারপর 3 নম্বর বিধিতে এই ধারাবাহিকতায় বলছে যে এই যে সরকার পক্ষভুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণত কি হয় দেওয়ানি মামলায়, আমরা জানি যে কোনো একটা পক্ষের প্রতি আদালত মামলার খরচ বা মোকদ্দমার খরচ নির্বাহের নির্দেশ দিয়ে থাকেন বা দিতে পারেন। কিন্তু যখন এই ধরনের শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত কোনো প্রশ্নের উদয় হওয়ার প্রেক্ষিতে যখন সরকার পক্ষভুক্ত হয়, তখন সরকার এই মামলার কোনো ব্যয় সরকারের উপর বর্তাবে না কিংবা সরকার কোনো ব্যয় বা খরচ দাবিও করতে পারবে না। অর্থাৎ এই খরচের ব্যাপারটির থেকে সরকারকে দূরে রাখা হয়েছে, কেননা মোকদ্দমাটি তো ইতিমধ্যেই চলমান, আর যেহেতু চলমান সেহেতু এখানে অলরেডি এক্সিস্টিং দুটি পক্ষ রয়েছে, বাদী বিবাদী দুটি পক্ষ ইতিমধ্যেই রয়েছে। শুধুমাত্র ওই যে শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে যে প্রশ্নটা জেগেছে সেটা নিষ্পত্তি করার প্রয়োজনে সরকারকে পক্ষভুক্ত করা হয়েছে। ফলে এটার খরচের ব্যয়ভারও সরকারের উপর বর্তাবে না কিংবা এটার কোনো খরচ সরকার এটাতে পক্ষ হতে গিয়ে যদি কোনো ব্যয় হয় সেটা সরকারও এখান থেকে দাবি করতে পারবে না। এটা হচ্ছে 3 নম্বর বিধি। এবং 4 নম্বর বিধিটা খুবই সংক্ষিপ্ত কথা যে এই বিষয়টি যখন আপিলে যাবে তখন আপিলেও যেতে পারে, তখন পক্ষ হয়ে যাবে আপিলকারী, বাদী, আর উত্তরদায়ক বা রেসপন্ডেন্ট হিসেবে থাকবে ওখানে। অর্থাৎ সরকার তখন বিবাদী না হয়ে রেসপন্ডেন্ট হবে, এই ব্যাপারটা আর কি জাস্ট। তাহলে আমরা মূলত যে বিষয়টি জানলাম বা এই আদেশটি আমরা আসলে কেন পড়ব, আমার কাছে যেটা মনে হয় যে
যদি আমি একজন ভালো আইনজীবী হতে চাই, কিংবা যদি আমি একজন আইন সম্পর্কে সচেতন ব্যক্তি হতে চাই বা একজন আইনের ছাত্র হতে চাই, তখন আমাকে কিন্তু মোটামুটিভাবে জানতে হবে যে আমার দেওয়ানি কার্যবিধিতে কী রয়েছে। কেননা দেওয়ানি কার্যবিধি হচ্ছে সেই আইন যেটি আমাদের দেশের সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার পরিচালনার যে পদ্ধতি রয়েছে তার মোটামুটি 90% পথ বাতলে দেয় কিন্তু দেওয়ানি আইন। কিছু কিছু ভিন্ন আইন, বিশেষ আইনের ক্ষেত্রে কিছু পদ্ধতির বলা আছে। এছাড়া আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। সো যেহেতু এটা আমাদের দেওয়ানি বিষয়ক প্রায় সকল প্রসিডিউর বলে দেয়, তাহলে আমাকে এটা জেনে থাকা উচিত আমার যে এই কার্যবিধির কোথায় কি আছে। এবং সেই ধারাবাহিকতায় আমি জানলাম যে আইন সম্পর্কিত কোনো প্রশ্ন উত্থাপিত হলে এটার সমাধান শুধুমাত্র উচ্চ আদালত পর্যায়েই হয় না বা হাইকোর্ট বিভাগেই হয়ে থাকে না, নিম্ন আদালতেও এই ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে এবং সেখানে এটির সমাধান হতে পারে। যদিও এখানে কিন্তু নিম্ন আদালতের কথা বা উচ্চ আদালতের কথা সুস্পষ্টভাবে কোনোটাই উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। তবে যদিও এখানে ব্যাখ্যাটা নেই, আমরা হয়তো বা ধরে নিতে পারি অ্যাটর্নি জেনারেল যেহেতু উচ্চ আদালতে মোকদ্দমা পরিচালনা করেন, কুডবি এটা উচ্চ আদালতের ম্যাটারও হতে পারে যে উচ্চ আদালতে প্রশ্নটা উত্থাপিত হয়েছে, সেজন্য তখন অ্যাটর্নি জেনারেলকে এটার জন্যে করা হবে, নোটিশ প্রদান করার বিষয়ে চলে আসবে, এরকমও বিষয়টি হতে পারে। যদিও উচ্চ আদালতের ক্ষেত্রে আমরা জানি যে হাইকোর্ট ডিভিশনের যে অরিজিনাল জুরিসডিকশন রয়েছে, যেহেতু এখানে আপিলের ব্যাপারটা আলাদা বলছে আর মূল আলোচনাটা হয়েছে যে বিষয় নিয়ে, সেটি আমরা ধরে নিতে পারি যে এটা প্রাথমিক মোকদ্দমা যেটা বা অরিজিনাল আদি মোকদ্দমা যেটা আদি এখতিয়ারের অন্তর্ভুক্ত, তাহলে সেই ক্ষেত্রে উচ্চ আদালতের যে হাইকোর্ট বিভাগের যে কী বলে এটা অরিজিনাল জুরিসডিকশন রয়েছে, সেটার অন্তর্গত কোনো মোকদ্দমার ক্ষেত্রে এটা হতে পারে সম্ভবত। প্রায়োগিক ক্ষেত্রটা আমি নিজে এই মুহূর্তে পরিষ্কারভাবে ব্যাখ্যাটা দিতে পারবো না, কেননা আমি এই ধরনের কোনো বিষয় ফেস করিনি এখনও। বাট এই আদেশটি পড়তে গিয়ে একজন আইনের ছাত্র হিসেবে এই যে আমার মনেই কিন্তু এই প্রশ্নটার উদ্রেক হলো যে আসলে এটা ঠিক কোথায় ব্যবহৃত হয়। সো হয়তো বা একসময় আমি এটা জানার চেষ্টা করব বা জানবো, এবং জানতে পারলে প্রকৃত ব্যাপারটা হয়তো যারা আইনের শিক্ষার্থী রয়েছে, প্রতি আগ্রহী ব্যক্তি রয়েছেন, তাদের সাথে পরবর্তীতে সেটা শেয়ার করতে পারবো। কিন্তু আমরা এটা জেনে রাখলাম কি যে হ্যাঁ, এই ধরনের বিষয় রয়েছে। অর্থাৎ শাসনতান্ত্রিক আইনের কোনো প্রশ্নে উত্থাপিত হলে তখন সরকারকে পক্ষ করা যায়, অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিতে হয় এবং খরচের ব্যাপারটা সরকারের উপর বর্তায় না, এবং সেটা আপিলের ক্ষেত্রেও হতে পারে। তো এই ছিল আমাদের 27 সম্পর্কিত আলোচনা, এবং পরবর্তী দিন আমরা 28 নম্বর আদেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেওয়ানি কার্যবিধির আদেশগুলো শেষ করে আসব। ইতিমধ্যেই আমরা ধারার অংশ নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেছি, এবং আদেশের মধ্যেও গুরুত্বপূর্ণ আদেশ যেমন 21 নং আদেশ কিংবা